নমস্কার। আজকে আমরা পেয়েছি উদয়নাথ অঘরী মহাশয়কে। আজকে আমরা জানবো নাথ সম্প্রদায় সম্বন্ধে। এই সম্প্রদায়ে কিভাবে সাধনা করে এবং কিভাবে তারা সনাতন ধর্মের সাথে একাত্মবোধ নিয়ে চলছে। Namaskar. Myself Vishwarup Chatterjee. I am a practicing advocate of Balughat Court, Dr. Dinajpur. At present, I am aged about 68 years of age. I am the followers and disciple of Dr. Akshwat Bidnath Aghori Baba. He was my guru. My param guru is Dr. Ramnath Aghori Baba, whose Samadhi Sthal at Balughat, district Dakshin Dinajpur, West Bengal. Since long, I have been deputed myself to know the subject of Nath. নাথ সম্প্রদায় সম্পর্কে আপনারা সকলে শুনেছেন, সকলে জানেন। এই সম্প্রদায় সম্পর্কে মানুষের কিছু ধ্যান ধারণা এখনো পর্যন্ত ভুল আছে, কারণ মানুষ এখনো এই সম্প্রদায়টাকে ঠিক মতন স্টাডি করতে পারেনি বা বুঝে উঠতে পারেনি। অর্থাৎ ভারতবর্ষে আমরা যেখানে সনাতন সনাতন বলে কথা বলি, সেখানে সবচেয়ে বড় সনাতন বা সনাতনকে রক্ষা করা, অর্থাৎ হিন্দু ধর্মকে রক্ষা করার কাজে সবচেয়ে বেশি যারা নিয়োজিত তারা হচ্ছেন নাথ সম্প্রদায়। এবার প্রশ্ন আসতে পারে যে এই নাথ সম্প্রদায়, এদের উৎপত্তিটা কিভাবে হয়েছে, এরা কারা, এরা কিভাবে সনাতনকে রক্ষা করবার দায়িত্বভার পালন করে। স্বাভাবিকভাবে আপনারা এটা জানেন যে নাথ পন্থা এর প্রাদুর্ভাব বা উৎপত্তি যদি আমরা বলতে চাই, তবে আমরা সেখান থেকে মানি আমাদের যে সাহিত্য, নাথ গ্রন্থাবলী আছে, নাথ সংহিতা আছে, নাথ সাহিত্য দর্শন আছে, সেই দর্শন থেকে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে যে আমাদের আদিনাথ হচ্ছে, দ্যাট ইজ কল্ড শিবজি, দেবাদিদেব মহাদেব। ওনাকে আমরা আদিনাথ হিসাবে মানি এবং এই আদিনাথ থেকে সৃষ্টি হয়েছিল দাদা মৎস্যেন্দ্রনাথজি এবং আরেকজন হচ্ছেন জলন্ধর নাথজি। এরা দুজন ডাইরেক্ট শিবের কাছ থেকে এদের তৈরি এবং শিব থেকে এদের জন্ম, অর্থাৎ আদিনাথ থেকে এদের জন্ম দাদা মৎস্যেন্দ্রনাথজি এবং জলন্ধর নাথজি। পরবর্তীকালে দাদা মৎস্যেন্দ্রনাথ এবং জলন্ধর নাথজির কাছ থেকে পরবর্তীকালে তৈরি হন গোরখনাথজি। দাদা মৎস্যেন্দ্রনাথজির তরফ থেকে পরবর্তীতে আসেন গোরখনাথজি, মাহিনাথ, নাগনাথ, ভর্তিনাথ, মানিকনাথ, বিলেশ্বরনাথ, এই ধরনের এদের নাম পাওয়া যায় গোরখনাথজির কাছ থেকে। এবং পরবর্তী জলন্ধর নাথজি যিনি ছিলেন, জলন্ধর নাথজির কাছ থেকে আমরা পেয়েছি কানিয়া, গোপীচন্দ, চরপটনাথ, রেবানাথ, গোপীচন্দ। এই সমস্ত পদ্ধতি দিয়ে আমাদের এখানে দেখা যায় যে আমরা 12 পন্থাকে এই নাথ পন্থার মধ্যে সামিল করতে পারি। 12টা পন্থা আমাদের আছে। আচ্ছা, 12টা পন্থা মানে 12 জন আমাদের মহাযোগী যারা আছেন, সেই 12 জন এনারা হচ্ছেন নাথ পন্থার মূল প্রবর্তক। এবং এই মূল প্রবর্তক হিসাবে আমরা এই 12 জনকে স্বীকৃতি আমরা আমাদের সাহিত্য, আমাদের গ্রন্থাবলী দিয়ে থাকে। প্রথম আমরা যদি আলোচনা করি যে এই পন্থাদেরকে যারা প্রবর্তক হিসাবে কাজ করেছেন, তাদের মধ্যে সত্যনাথজি 1 নম্বরে আছেন। সত্যনাথজি
সেখানে পাতাল ভুবনেশ্বর বলে একটা জায়গা উড়িষ্যা, সেটা আমাদের একটা নাথপন্থার প্রথম সত্যনাথজির পাতাল ভুবনেশ্বর উড়িষ্যা। ধর্মনাথী পন্থে যেটা আমরা বললাম উপরে, গোরখনাথজির কাছ থেকে পরবর্তীতে যারা এসছেন তাদের মধ্যে থেকে ধর্মনাথী হয়েছেন ধর্মনাথ যুধিষ্ঠির। ধর্মনাথ যুধিষ্ঠিরকে এরা মানেন। এদের হচ্ছেন দুল্লুদেব অর্থাৎ নেপাল। 3 নম্বর আছে রামচন্দ্র, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, তার নামে এখানে হচ্ছেন গোরখপুর উত্তরপ্রদেশ, যেখানে আপনারা দেখছেন এখন যোগী আদিত্যনাথজি আছেন। এই গোরখপুর, এখানে আমাদের একটা নাথপন্থার বড় আশ্রম, বড় ঠিক রয়েছে। চতুর্থ পন্থাতে হচ্ছে নাটেশ্বরী। এই নাটেশ্বরী পন্থাতে আমরা যারা বিশ্বাস করি, আমাদের গুরুকুল, আমি আমার গুরুদেব ডক্টর দীননাথ অঘরী বাবা বা পরম গুরু ডক্টর রামনাথ অঘরী বাবা, তারা সকলেই এই নটেশ্বরী পন্থায় ছিলেন। নটেশ্বরী পন্থায় আমরা যোগী হচ্ছে লক্ষ্মণজি, আমাদের গোরখটিলা স্থান, এবং ঝেলম অর্থাৎ পাঞ্জাবে আমাদের হচ্ছেন অরিজিনাল। এই নাটেশ্বরী পন্থা যেটা আছে, এই নাটেশ্বরী পন্থাটাকে একটু আমরা বলে দিতে চাই। এই নাটেশ্বরী পন্থাটা হচ্ছে অর্ধ নারীশ্বর। এই অর্ধ নারীশ্বরের সঙ্গে এই নাটেশ্বরী পন্থার এদের সামঞ্জস্যটা মেলে। আচ্ছা, যার জন্য নাটেশ্বরী সাধুদের বা নাটেশ্বরী যারা পন্থার আমাদের গুরুকুল রয়েছেন, তাদের মধ্যে দেখবেন সাজবার একটা প্রবণতা থাকে। এদের মধ্যে সাজগোজ খুব ভালো হয়, সাজতে পারেন। তারপরে আছে পাগলপন্থ, চৌরঙ্গীনাথ অবহর পাঞ্জাব। তারপরে আছে ধ্বজপন্থ, হনুমানজি, যদিও ইনাদের পার্মানেন্ট ঠিকানাটা আমরা জানতে পারিনি। তারপরে আছে গঙ্গানাথী অর্থাৎ ভীষ্ম পিতামহ, তার নামে জগবার, গুরুদাসপুর পাঞ্জাব। এই হচ্ছে সম্পূর্ণ 12 পন্থা। এই 12 পন্থাকে নিয়ে আমাদের নাথপন্থা। যদিও যখন প্রথম অবস্থায় সৃষ্টি হয়েছিল নাথপন্থার, তখন আমরা সাহিত্য থেকে আমরা পেয়েছি 12 এবং 18 এই মিলে হচ্ছে 30 পন্থা। 12 পন্থা এবং 18 পন্থা শিবজির ছিল এবং গোরখনাথজির ছিল, এই মিলে ছিল হচ্ছে 30 পন্থা। পরবর্তীকালে এই 30 পন্থার মধ্যে আবার বিলয় হয়, বিলয় হয়ে 12 পন্থাতে আমরা সম্পূর্ণটাকে সমাপ্ত করি। এবার এই 12 পন্থা যেখানে আছে, এই 12 পন্থাতে যদি আপনারা দেখেন, আমাদের যারা নাথপন্থার যোগী আছেন, সাধু সমাজ আছেন, তাদের আমাদের ভেষ ভগবান বলে বলা হয়। ভেষ ভগবান অর্থাৎ আমরা সম্মিলনী করি সাধুদের। আচ্ছা, আমাদের যে সম্মেলন হয় সেই সম্মেলন হচ্ছে ভেষ ভগবান। এই ভেষ ভগবানে যখন আমরা ইউনাইটেড হই, তখন আমাদের এখানে নিয়ম পদ্ধতি অনুসারে আমাদের 2খানা টাকত লাগাতে হয়। 2খানা আলাদা আলাদা আসন লাগানো হয়। আচ্ছা, একটা আসন লাগানো হয় শিবজির নামে, একটা গুরু গোরখনাথজির নামে জগৎগুরু। এই 12 পন্থার যেহেতু বিলয় হয়ে গেছে 30 পন্থাকে 12 পন্থাতে, সেই জন্য এই 662 টাকত বলা হয়, অর্থাৎ তাদের আসন। সেই আসন সেখানে লাগানো হয় আমাদের বেশ ভগবানে। এবার এই নাথপন্থা আপনারা দেখেছেন 6 বছর পর অর্ধকুম্ভ এবং 12 বছর পর মহাকুম্ভ। এই মহাকুম্ভে যে শাহী স্নান হয়, সেই শাহী স্নানের প্রথম অংশগ্রহণকারী হচ্ছে নাগা সাধুরা। আচ্ছা, নাগা সাধু যাদেরকে আমরা বলছি, তারা ওয়ান অফ আওয়ার ফেলোয়ার্স, তারাই আসল নাথ। যখন সনাতন আক্রান্ত হয়েছিল, সেই সনাতনকে রক্ষা করবার জন্য শঙ্করাচার্যের নির্দেশে 3500 এই দিগম্বর সাধুরা তারা তৈরি হয়েছিল মুসলিমের বিরুদ্ধে লড়াই লড়তে, ইসলামের বিরুদ্ধে লড়াই লড়তে। এবং সেই লড়াইয়ে আফগানিস্তান থেকে আসা বিভিন্ন বিদেশি মুসলিম যারা এখানে যারা আক্রমণ করেছিলেন সনাতনকে নষ্ট করবার জন্য,
তাদেরকে প্রতিহত করেছিলেন প্রায় 9.5-10 লক্ষ মানুষকে, সেই আমাদের নাথপন্থীর যোগীরা। সেই জন্য তাদেরকে নাগা সাধু হিসাবেও আমরা বলে থাকি, এবং দিগম্বরী আখড়া বলে তাদের আখড়া। এবং সেই দিগম্বরী নাথ সম্প্রদায় যারা আছেন, তারা চিরাচরিত প্রথা অনুযায়ী প্রথম শাহী স্নানে অংশগ্রহণকারী হিসাবে তাদেরকে স্বীকৃতি দেওয়া আছে। সনাতন অন্য কাউকে পারমিট করে না, বা আমাদের হিন্দু ম্যাথোলজি, হিন্দু ধর্ম অন্য কাউকে পারমিট করে না। এই যে মহাকুম্ভের স্নান শুরু হবে, শাহী স্নান যেগুলো হয়, সেই শাহী স্নানের প্রথম স্নান করবার অধিকার হচ্ছে একমাত্র এই নাগা সম্প্রদায়ের সাধুদের, যারা আমাদের এই নাথ পন্থা। এবার স্বাভাবিকভাবে এই নাথের বিষয়ে আলোচনা করতে গেলে আমাদেরকে প্রথম জানতে হবে গোরখনাথজি, দাদা মৎস্যেন্দ্রনাথজি এবং জালন্ধরনাথজি। অর্থাৎ দাদা মৎস্যেন্দ্রনাথজি শিব থেকে যার সৃষ্টি হয়েছে, জলন্ধরনাথজি শিব থেকে যার সৃষ্টি হয়েছে, আদিনাথ থেকে সৃষ্টি এনাদের দুজনের, এবং পরবর্তীকালে শাখা হিসাবে তৈরি হয়েছে। অর্থাৎ দাদা মৎস্যেন্দ্রনাথজি বা মিন মৎস্যেন্দ্রনাথ যোগী বলে আমরা বলি, সেই মিন যোগী তার শিষ্যত্ব নিয়েছিলেন গুরু গোরখনাথ। গোরখনাথজি দীক্ষা নিয়েছিলেন দাদা মৎস্যেন্দ্রনাথজির কাছ থেকে, এবং পরবর্তীকালে দেখা যায় যে যোগী মৎস্যেন্দ্রনাথজি এনারা কেবল সাধন ভজন পর্যন্ত সীমিত থাকেননি। এনাদের মধ্যে সবচেয়ে বড় জিনিস, শাস্ত্রে আপনারা শুনেছেন যোগ ক্রিয়া, যোগ শাস্ত্র, এবং যোগ শাস্ত্রে যেখানে বলা হচ্ছে বারবার করে হঠযোগ প্রক্রিয়া, এই হঠযোগ প্রক্রিয়ার প্রবর্তক হিসাবে হচ্ছে এই নাথ যোগীরা। আমাদের নাথ সংহিতায় আমরা বা নাথ রহস্য বা নাথ সাহিত্যে এটাও আমরা পেয়েছি যে ওয়ান্স আপন এ টাইম দাদা মৎস্যেন্দ্রনাথজি উনি একটু ভাবাবেশে বা আপ্লুত হয়ে আমাদের সেই যোগ প্রক্রিয়া থেকে উনি একটু সরে গেছিলেন। সেই অবস্থাতে গুরুকে সরে যেতে দেখে তার চেলা হিসাবে গুরু গোরখনাথজি উনি গুরুকে রেস্কিউ করতে যান, এবং সম্ভবত এটা পশুপতিনাথ নেপাল এদিকে এসে উনি দাদা মৎস্যেন্দ্রনাথজি ওনাকে উনি আবার উদ্ধার করেন, এবং পরবর্তীকালে ওনাকে নিয়ে যেয়ে আবার সেই পুনরায় যোগ প্রক্রিয়া এবং শাস্ত্রীয় যা নিয়ম আমাদের, সেই নিয়মে আপ্লুত করেন, এবং তাতে গুরু গোরখনাথজির কৃতিত্ব অনেক বেশি। এবং তাতেই সন্তুষ্ট হয়ে দাদা মৎস্যেন্দ্রনাথজি উনি প্রচার বিমুখ ছিলেন, উনি কোনো জিনিস প্রচার করতে চাইতেন না। গোরখনাথজির সঙ্গে যখন কথোপকথন হলো, তখন গোরখনাথজি এটা বললেন যে তবে নাথপন্থাকে কি করে চালানো হবে, ভবিষ্যতে নাথপন্থা চলবে কি করে, আর কতগুলো নিয়ম নীতি যদি না তৈরি করা হয় বা মানুষকে যদি এই বিষয়ে আমরা না জানাতে পারি, তবে এই বিষয়টা সম্পর্কে মানুষ তো জানবে না, মানুষের এটা অজানা থেকে যাবে। সেই জন্য বলা হলো যে গোরখনাথজিকে অনুমতি দেওয়া হলো, এবং গোরখনাথজির মাধ্যম দিয়ে আমরা, দাদা মৎস্যেন্দ্রনাথজি গোরখনাথজির গুরু, কিন্তু দাদা মৎস্যেন্দ্রনাথজির যত প্রচার হয়নি তার চাইতে বেশি প্রচার হয়েছে গোরখনাথজির শিষ্য হিসাবে, কারণ উনি সাকসেস হয়েছেন। গুরুমুখাত আমাদের যা কিছু আছে, নাথ সংহিতার বা নাথ সম্প্রদায়ের যা কিছু আছে, এটা মনে রাখবেন যে আমাদের এখানে বলছেন সাবর মন্ত্র। সাবর মন্ত্র মিনস গুরুমুখাত। আমাদের কাছে কোনো লেখাপড়ি পাবেন না, বেদ উপনিষদ অমুক তমুক এইভাবে জিনিস গুরু পরম্পরা গুরুমুখাত। যোগী গুরুমুখ কি বলি ধোকা মরম না জানে কই। অর্থাৎ আমার যা কিছু শেখা, যা কিছু গ্রহণ করা, সব আমার গুরু মন্ত্র, গুরু আমাকে দান করেছে, তার গুরুর মুখ থেকে আমি যেটা শুনেছি সেটাই আমার কাছে মন্ত্র। আমাদের এখানে নাথ পন্থার হচ্ছে এই একটা অদ্ভুত জিনিস যে নাথের কোনো সিস্টেমেটিক কোনো জিনিস আপনি পাবেন না, কোনো আমাদের বই কিতাব পাওয়া যায় না যে কিতাবে মন্ত্র লেখা হয় না।
আচ্ছা। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে নাথ সম্প্রদায় এমন একটা সম্প্রদায় হুম। যে সনাতনের মধ্যে আমি প্রথমেই বললাম যে সবচেয়ে বৃহদায়তন সংখ্যা আচ্ছা। যদি সারা ভারতবর্ষ বলে নয়, সারা দুনিয়াতে যদি এখনো আপনি বলেন সবচেয়ে বড় সনাতনী সংস্থা, হুম। সেটা হচ্ছে নাথ পন্থারা। আচ্ছা। নাথরা যদি আজকে সারা ভারতবর্ষে ইউনাইটেড হয়, তার চাইতে বড় কেউ হতে পারে না। আচ্ছা। ভারত সেবাশ্রম সংঘের পরিব্রাজক হুম। রামানন্দজি মহারাজ, তিনিও কিন্তু দীক্ষিত হয়েছেন নাথের কাছ থেকে। আচ্ছা, আপনাদের তাহলে সম্প্রদায়েরই? হ্যাঁ, আচ্ছা। উনি আমাদের আমাদের কাছ থেকেই দীক্ষিত হয়েছেন, আচ্ছা। নাথ পন্থা থেকেই দীক্ষিত উনি। হ্যাঁ, এবার স্বাভাবিকভাবে এই যে নাথ পন্থার লোকেরা, এই নাথ পন্থার লোকেরা প্রচার বিমুখ, আচ্ছা। এনারা প্রচার চান না। আচ্ছা। এবং শিষ্যকে গুরু রাস্তা তৈরি করেন। আচ্ছা। গুরু হাত ধরে যেভাবে আপনাকে দেখিয়ে দেবে সেটাকেই আপনাকে মানতে হবে এবং সেটাকেই আপনাকে চালাতে হবে। আচ্ছা। এবার প্রশ্ন এসে গেল যে এই নাথপন্থা, তবে আমরা একে দাবি করি কি কারণ যে সবচেয়ে বড় বা সবচেয়ে বেশি এরা? হুম। কারণ নাথের মধ্যে এটা মনে রাখতে হবে আমাদের যে আমরা যে আদিনাথ থেকে আমাদের উৎপত্তি মানছি, আদিনাথ মিনস শিবজি। হুম। শিবজি এমন একজন দেবী দেবতাদের এমন একজন অধিষ্ঠাত্রী, হুম। যিনি সমস্ত কিছু শত তম রজ, এই যে তিন শক্তি, আচ্ছা। তিন শক্তির অধিকারী একমাত্র আদিনাথ দেবাদিদেব। হুম। দেবাদিদেব ভিন্ন অন্য কারোর কাছে এই শক্তি নেই, হুম। শততম রজ, অর্থাৎ তিনি পালনকর্তা হতে পারেন, হুম। তিনি সংহারকর্তা হতে পারেন, হুম। সমস্ত কিছু কর্তব্য হচ্ছে তা। আচ্ছা। এবং সেই কর্তব্যকে যখন শিব মুখা, হুম। শিবের উৎপত্তি থেকে আমরা এটাকে ধারণা করি বা আমরা এটাকে মানি আচ্ছা। যে তন্ত্রের উৎপত্তি সমস্ত কিছু হয়েছে শিব থেকে, আচ্ছা। শিব ভিন্ন কোনো তন্ত্রই ছিল না। আচ্ছা। আদিনাথের সৃষ্টি হচ্ছে শিব, সৃষ্টি হচ্ছে তন্ত্র। তন্ত্র। এবং তন্ত্রের যখন উৎপত্তি হয় তখন দুটো পন্থাতে তন্ত্রকে বিশ্লেষণ করা হয়েছে, এটা অন্যান্য বইতেও মানে। আচ্ছা, এই অবধি কাট করে দিন, এই অবধি